আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি ভেনিসে। তো এখানে একটা স্মৃতি বলি, ব্যাকগ্রাউন্ড। সজীব বাংলাদেশের একদম খুবই তরুণ, তাকে নিয়ে একটা স্টোরি করেছিলাম এই ভয়েস বাংলাতে, যে মাল্টাতে আটক ছিল, তারপরে সে ইতালিতে এসছে। ইতালিতে আসার পর যে একটা নিয়ম মাফিক যে ক্যাম্পে থাকা, তার বৈধতার আগে যে পর্বটা, সেই পর্বে সে কেমন ছিল, কিভাবে আসলো, তার একটা বিস্তারিত কাহিনী তুলে ধরেছিলাম, যে কি বিপদ সংকুল পথ দিয়ে সে লিবিয়া থেকে মাল্টা আসে। মাল্টা আসার পরে পুলিশের কাছে আটক হয়, সেখানে ক্যাম্পে ছিল প্রায় 2 বছর। তারপরে সে আসে, কঠিন একটা জীবন সংগ্রাম। সেই জীবন সংগ্রাম যেই যুবকটি বা তরুণটি করেছে, সেই সজীব, তার দেখা পেয়েছি দর্শক ভেনিসেই। দেখুন এই যে তার সাথে এই সেই তরুণটি। আমরা একটু কথা বলি। সজীব, একটু বলো, মানে তুমি একটু যদি পুরনো স্মৃতি বলো, যে বাংলাদেশ থেকে তুমি কবে এসেছিলা? বাংলাদেশ থেকে আমি 2019 সালে আসছিলাম। সেটা দুবাই হয়ে, তারপরে আপনার লিবিয়া হয়ে, পরে মাল্টাতে। 2000 কত সালে? 2019 সালে। 2019 সালে, হ্যাঁ। তারপরে পরে মাল্টাতে আমি আটক হই। মাল্টাতে আটক হওয়ার পরে, মাল্টাতে আটক হওয়ার পরেই করোনা শুরু হয়েছে, বিশ্ব মহামারী করোনা। সেই করোনাকালীন সময় আমাদেরকে, আমরা যারা বিভিন্ন দেশ থেকে গিয়েছিলাম মাল্টায়, সবাইকে ইমিগ্রেশন পুলিশ আমাদেরকে আটক করে আমাদেরকে জেল নামক ডিটেনশন সেন্টারে আমাদেরকে রেখে দিয়েছিল। আচ্ছা। সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে দেখা গেছে যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে ব্যাক করেছিল। একমাত্র আমি একজন ছিলাম, যেটা ওনারা আমাকে পারে নাই ব্যাক করানোর জন্য। ওনারা অনেক চেষ্টা করেছিল, অনেক টর্চার করেছিল, কিন্তু আমি রাজি হই নাই বাংলাদেশে যাব। কিন্তু ওনারা চেষ্টা করেছিল। মানে কেন তুমি খুব ডিটারমাইন্ড ছিলা কেন? আমি শিওর ছিলাম, কারণ হলো আমি কিছু ডকুমেন্ট ওনাদেরকে দেখেছিলাম, সাবমিট করেছিলাম, যে কারণে আমি বাংলাদেশ থেকে এসেছি এই দেশে মাল্টাতে। এই কারণটা আমি ওনাদেরকে উল্লেখ করেছিলাম, এবং এই কারণটা ছিল সত্য। এই বিদায় আমার ভিতরে খুবই কনফিডেন্স ছিল ওনারা আমাকে পাঠাতে পারবে না। আচ্ছা আচ্ছা। তারপরে পরবর্তীতে যখন আমার সাথে সবাইকে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে, সেটা হয়েছিল গ্রিস এম্বাসির মাধ্যমে। ওনারা 135 জন ফার্স্ট ট্রিপে, পরে পর্যায়ক্রমে বিভিন্ন জনকে পাঠিয়েছিল। পরবর্তীতে আমি যখন প্রায় 2 বছর ছিলাম এই ডিটেনশন সেন্টারে, পরবর্তীতে একটা পর্যায়ে ডিটেনশন সেন্টার থেকে ইউরোপিয়ান আদালতের মাধ্যমে, ইউরোপিয়ান আদালতের নির্দেশে আমাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে মাল্টা সরকার। পরবর্তীতে আমি মাল্টাতে ছিলাম কিছুদিন, থাকার পরে চিন্তা করলাম মাল্টা, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এগুলো বড় বড় দেশ, সেজন্য আমি মাল্টা থেকে অন্য দেশে চলে আসি। পরবর্তীতে যেখানে আমার উকিল ছিল, আগের উকিল সে ফ্রান্সের ছিল, এবং কয়েকজন উকিল ছিল, ওনারা আমার সাথে যোগাযোগ করে আমাকে বলে, সুজীব, তোর একটা সুযোগ আছে, সেটা হলো তোকে যেহেতু ওরা 2 বছর আটক করে রেখেছিল, আর তোর যেই কেসটা মাল্টা সরকার যেহেতু কেসটা মানতে পারে নাই, সেজন্য তুই মাল্টা সরকারের বিপক্ষে একটা কেস করতে পারোস। যেমন সেটা হলো ক্ষতিপূরণ কেস। ইউরোপে এই আইনটা আছে, চমৎকার ইউরোপিয়ান আইনগুলা, যেটা বাংলাদেশের থেকে খুবই ভিন্ন। আচ্ছা। সেই ক্ষেত্রে আমি কি করলাম, উকিলের মাধ্যমে আমি ইউরোপিয়ান মানবাধিকার আদালতে আমি একজন সাংবাদিক হিসাবে, নির্যাতিত সাংবাদিক হিসাবে আমি সেখানে মামলা করি। হ্যাঁ, নির্যাতিত সাংবাদিক বলতে আমি বলতেছি না যে বাংলাদেশ আমাকে নির্যাতন করেছে, সেটা না। নির্যাতিত সাংবাদিক হিসাবে বলতেছি যে মাল্টা সরকার আমাকে 2 বছর বন্দি করে রাখছে। আমি একজন সাংবাদিক, তারপরে ওনারা আমাকে সে রেসপেক্ট করে নাই। পরে ইউরোপিয়ান কোর্টে প্রায় 1.5 বছর আমার এই মামলা রানিং চলার পরে ইউরোপিয়ান কোর্ট থেকে আমার পক্ষে রায় আসে। ক্ষতিপূরণ বাবদ আমি মোটা অঙ্কের একটা টাকা পেয়েছি। আচ্ছা আচ্ছা। মাল্টা থেকে তারপরে তুমি ইতালির মাটিতে কবে পা দিলা, কিভাবে পা দিলা? মাল্টা থেকে 2021 ডিসেম্বরে, প্রায় 2022 সালে আমি ইটালিতে আসি। সেটা আপনারা জানেন, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেইগুলোতে ডোমেস্টিক ফ্লাইটে হয়। ডোমেস্টিক ফ্লাইটে আপনার দেখা গেছে তেমন কোনো ঝুঁকি থাকে না। তাছাড়া আপনার দেখা গেছে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে আপনার পাসপোর্ট হলে চলে, কারণ যদি আপনার বেশি হার্ড না হয়, একবারই নর্মাল ইমিগ্রেশনগুলা যারা যাতায়াত করেন সবাই জানেন। পরে আমি ইটালিতে আসি, ইটালির বলোনিয়াতে আসি। বলোনিয়া থেকে পরবর্তীতে আমি উদিনে আসি। উদিনে আসার পরে এদেশের নিয়ম অনুযায়ী আমি ফার্স্ট টাইম যেটা করেছি, পুলিশের কাছে আমি আশ্রয় চেয়েছি। পুলিশ আমাকে একটি সেন্টারে নিয়ে যায়, সেটা ছিল আশ্রয় শিবির। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে ছিলাম প্রায় 6 মাসের মধ্যে। 6 মাসের ভিতরে এই দেশের যে নর্মাল যে সৌজন্য, যেটা আমরা বলি নর্মাল যে পারমিট, পুলিশের যে পারমিট, সে পারমিট পাই। পাওয়ার পরে আমি এই ভেনিসে আসি। আসার পরে আমাকে এই ভেনিসে
কিছু কিছু বড় ভাই আছেন যিনি মুবারক ভাই আছেন, তারপরে মুস্তাক আহমেদ আছেন যিনি ইতালি আওয়ামী লীগ ভেনিসের বর্তমান সাধারণ সম্পাদক, মুবারক ভাই আছেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি। ওনারা আমাকে মানে ওনাদের সহযোগিতায় আমি ইতালির যে সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে জনপ্রিয় যে কাজটা, যেটা আমরা বাংলাদেশিরা খুবই আগ্রহের সাথে করে থাকি, জাহাজ নির্মাণ শিল্প নগরী, সেখানে আমি মুস্তাক ভাইয়ের GNSRL এ আমি যোগদান করি। সেখানে আমি প্রায় 2 বছর যাবত খুবই সুন্দর জীবনযাপন করতেছি। আচ্ছা, তো এখানে এখন যেখানে কাজ করছো যে জাহাজ শিল্পে, সেখানে কতদিন হলো? সেখানে প্রায় 2 বছর। 2 বছর। আচ্ছা, এখানে কেমন স্যালারি পাচ্ছ তুমি? হ্যাঁ, স্যালারি প্রায় ভালো পাচ্ছি, যেটা মানে আসলে একজন বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা প্রতি মাসে? 1.5 লাখ টাকা। তাহলে এখন তো তোমার মানে যেই স্ট্রাগল, সেই স্ট্রাগলটা এখন এসে তুমি নিশ্চয়ই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি অনেক হ্যাপি। স্ট্রাগল করেছি, এই জীবনে অনেক স্ট্রাগল করেছি, বর্তমানে অনেক সুন্দর জীবন যাপন করতেছি এবং বাড়িতেও সবাই ভালো আছে। আর একটা মজার খবর হলো, এই 2 বছরে আমি আমার আপন ছোট ভাইকে ইতালিতে নিয়ে আসছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ওখানে জাহাজ শিল্পে কি ধরনের কাজ করতে হয়? জাহাজ শিল্পে বিভিন্ন ধরনের কাজ আছে, হার্ড কাজও আছে, নরমাল কাজও আছে। সেক্ষেত্রে আমি আসলে সেই রকম অভিজ্ঞতা আমার নাই বিধায় আমি যে কাজটা করি সেটা এত হার্ড না, খুবই নরমাল একটা কাজ, সেটা করতেছি। আচ্ছা, তো ওইখানে কাজ শিখলে তোমার তো স্যালারি আরো বাড়বে? হ্যাঁ, পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বাড়বে। ধাপ আছে, এই ধাপগুলা যখন পূরণ হবে আস্তে আস্তে স্যালারি। সেখানে আরো কত বাংলাদেশি আছে? সেখানে বাংলাদেশি আমি যেটাতে কাজ করি, মার্গেরা ফিনকান্তিরি, সেটাতে প্রায় 6 থেকে 7 হাজার বাংলাদেশি কাজ করতেছে। আচ্ছা, তাহলে তো বলা যায় এখন যে স্বপ্ন মোটামুটি এখন সফল হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন একটা দিক থেকে পূরণ, আরেকটা দিক থেকে এখনো বাকি আছে। সেটা হলো আরেকটু কাজ আছে, এই দেশের যে অফিসিয়াল কিছু সিস্টেম আছে, যেটা আমরা যেটাকে বলি 2 বছরের কার্ড বা কার্ডটা সৌজন্য, এইগুলা একটু আছে, সমস্যা আছে। সমস্যা না বলবো, এটা একটা মানে ধাপ, এই ধাপগুলা পের হইতে আরেকটু সময় লাগবে। আচ্ছা, দর্শক শুনলেন যে মোটামুটি একেবারেই মানে সজীবের যে লম্বা একটা স্ট্রাগল, সেই বুঝতে পারছেন। দুবাই থেকে লিবিয়া থেকে ইতালি আসার পথে মাল্টাতে আটকে পড়া, সেখানে 2 বছর কষ্টকর জীবন, কিন্তু তারপরে অনেকে ফিরে এসছে, কিন্তু সজীব ফিরে আসেনি। তার কষ্ট এখন সফল হয়েছে, সে এখন ইতালিতে এখন কাজ করছে, 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, এবং তারপরে তার কাগজপত্রের বাকি যেই আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন হবার পর এবং তার অভিজ্ঞতা বাড়লে তার আরো উন্নতি হবে, এবং এর মধ্যে সে তার ছোট ভাইকেও নিয়ে এসছে। ফলে সব মিলিয়ে তার এই তরুণ তার যেই চেষ্টা কষ্ট এখন সেটি খুবই চমৎকারভাবে শেষ হয়েছে, এবং সে খুবই হ্যাপি যে ইতালির বুকে সে এখন থাকতে পারছে। তার বাকি জীবনটা সে এভাবেই কাটাতে চায়। দর্শক, এইভাবেই সজীবের মতন অসংখ্য তরুণ যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তারা কিন্তু এভাবেই সজীবের মতনই এস্টাবলিশড হয়েছে। যারা কষ্ট সহ্য করতে পারেনি দর্শক, তারা ফিরে গেছে, তারা আর পারেনি। সেই অর্থে সজীব একটা কষ্ট করলে যে শেষ পর্যন্ত সফল হওয়া যায়, এবং সেটা একটা বড় দৃষ্টান্ত হয়ে তরুণদের মাঝে, যুবকদের মাঝে সেটি হয়ে দাঁড়ালো যে না, কষ্টের একটা ইয়ে আছে, তার একটা তৃপ্তি আছে, তার একটা পরিণতি আছে, এবং এভাবেই সজীব একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে ইতালির বুকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।